কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 7-এর 5 নম্বর স্কুল বেলদা গঙ্গাধরী একাডেমি তো আর বনগা হাই স্কুলের সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। তো তোমরা দেখো মডেল 5-এর সবগুলো অঙ্ক এখানে দেখো। 1 নাম্বার কি বলেছে, 840 গ্রামের 30% হলো কত? মানে 840 গ্রামের 30%, মানে 100 গ্রামে যদি তোমার 30 গ্রাম হয়, 100তে যদি 30 গ্রাম হয় তাহলে 840-এ কত? এই শূন্য আউট, এই শূন্য আউট, গুণ করো 3 4 12 নামে 2, হাতে রইল 1, 3 8 24 আর 1 25, 252 গ্রাম। তাহলে কি বলেছে, 840 গ্রাম 30 গ্রামের কত? 840 গ্রাম মানে 840 গ্রাম 30%, 840 গ্রামের 30% মানে হলো 252 গ্রাম। ওকে, চলো এবার দেখো 2 নাম্বারটা কি বলেছে, যে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.1 অংশের দাম কত? ওকে, এখান থেকে আমরা বের করব যে তোমার ডাইরেক্ট ঐকিক নিয়ম করতে পারো যে 0.75 এর দাম হলো 1800 টাকা, তাহলে 0.1 এর দাম কত? এইভাবে ঐকিক নিয়ম করতে পারো। ওকে, আর না হলে হ্যাঁ, এই মানে ব্যাপারটা হলো যে এখানে ধরো ভেঙে করছি আমি, এখানে হলো অংশ আর এখানে দাম, তাহলে 0.75, 0.75 এর দাম হলো 1800 আর হলো 0.1 এর দাম কত? সরল সম্পর্ক, তাই 1800 আর সরল হলে কি হয়, উপরে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, আমি বারবার বলি যে 0.1/0.75 সরল হলে, সেটা এখানে করেছি। ঠিক আছে, সো এবার ফার্স্ট অফ অল কি করব, এটা ছেড়ে দাও, এটা শেখো যে 0.75 অংশের দাম হলো 1800, 0.1%, এততে এত দাম হলে এত দাম কত, সোজা কথা। এবার এখানে আমার ফার্স্ট কাজ হবে দশমিক তোলা, দশমিক তুললে এখানে 10 হবে, আর এখানে দশমিক তুললে উপরে আমার 100 হবে। ওকে, এই শূন্য কেটে গেল, এই দশমিক গুলোকে তুমি তুলে দাও, দরকার নেই, এগুলো হয়ে গেল কাজ। এইবার 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 5 15 75। আর এইবার হলো তোমার 3 দিয়ে কাটো, 3 6 18 0 0, 3 5 15। ঠিক আছে, আর হলো এটা 5 দিয়ে কাটো, 5 6 ভিতরে একবার যায়, 5 2 10 12, তার মানে 12 120 গুণ এখানে 2 আছে না, তাহলে হলো 12 দুগুণে 24 240 টাকা। তাহলে তোমার 0.1 এর দাম, 1% এর দাম কত? 0.1 অংশের দাম হলো 240 টাকা। ঠিক আছে, বোঝা গেল এটুকু? পরেরটা দেখো, মুছে দিলাম। অপশন দেওয়া আছে এখানে, এটা অপশন দেওয়া নেই, চলো আগেরটা ছিল 252, হ্যাঁ আছে, 1 নম্বর অপশনটা। চলো 3-এরটা দেখো, 3-এরটাতে দেখো কি বলেছে, 8x আর 1 এর 2 ক্রমিক সমানুপাতি থাকলে x এর মান কত? ক্রমিক সমানুপাতি বলেছে। ঠিক আছে, তাহলে 8:x, 1/2 এরকম আকারে আছে। এখানে দেখো মানটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। আগে আমরা যেহেতু ক্রমিক সমানুপাতি বলেছে তাই এটাকে ক্রমিক অনুযায়ী সাজাবো। তো x যেহেতু মাঝখানে আছে তাই এটা মধ্য সমানুপাতি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা জানি। তো x:2 বা অনুপাত 8:x, মানে 8 অনুপাত x, is to মানে সমান মানে ডবল is to হয় দিয়ে এটা সমান হয়। তো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, যে আগে আমার ফার্স্ট কাজ হবে ভগ্নাংশটাকে তোলা। ঠিক আছে, এইভাবে তো অনুপাত হতে পারে না, তো ভগ্নাংশ তুলতে গেলে বা দেবো এই 2 দিয়ে লসাগু করবো। 2 এর লসাগু নিচে কিছু নেই, সবার নিচে 1 1 1 আছে, তো 2 আর 1 এর লসাগু কত? 2। ঠিক আছে, তাহলে 2 লসাগু হলে এই 1 এর সাথে কত গুণ করলে 2 হবে? 2 গুণ করলে সেই 2টা আবার এর সাথে গুণ হবে, 8 গুণে 16। সেই সেম জিনিস এখানে 1 আছে 2, এইটা আবার এর সাথে গুণ হলে 2x is to এটাও তাই 2x is to 2 এর সাথে কত গুণ করলে 2 হবে? 1 গুণ করলে সেই একটা এর সাথে গুণ করলে 1 ওকে। এবার এটাকে তুমি is to না দিয়ে সমান সমানও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি ভগ্নাংশের আকারে লিখব, 2x সমান 2x/1, তাহলে এটা গুণ হয়ে যায়, বজ্র গুণ হয়ে যাবে, বা 2x মানে হলো 4x², আর এখানে 16 × 1 মানে 16ই হবে। তাহলে এখানে দেখো x সমান x² সমান এই 4টা পাশে চলে গেলে, 4টা পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে, 4 4 16। তাহলে x² এর মান যদি 4 হয় তাহলে এখানে x² এর মান যদি 4 হয় তাহলে x সমান কত? রুট হয়ে পাশে চলে আসবে, তাহলে √4, তাহলে x সমান √4 মানে কি 2। বোঝা গেল? তাহলে x এর মান হবে, যেহেতু এখানে আমার রুটে বের হলো তাই x এর মান এখানে লিখবো যে x এর মান হবে +-2। প্লাস মাইনাস কেন? কারণ রুটের থেকে বেরোলো তো কি হবে আমি জানি না। ওকে, তার জন্য চলো নেক্সট অঙ্কটা দেখো। এটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক 1 নম্বরে, কিন্তু এটা 2 নম্বরে দিলেও কিন্তু
4 নাম্বার, কোন অনুপাতের পূর্বপদ থেকে উত্তরপদ বড় হলে, পূর্বপদের থেকে উত্তরপদ বড় হলে, ধরো এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে এটা কি হবে? এটা লঘু অনুপাত হবে। লঘু অনুপাত কত নম্বর অপশনে আছে? বি নাম্বারে। বি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন বলতো? আগে ছোট থাকলে আর পরে বড় থাকলে সেটাকে লঘু, আর আগে বড় থাকলে পরে ছোট হলে সেটাকে বলে পূর্ব অনুপাত। 5এরটা 3 মাথায় পাওয়ার 1, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0, এর সাথে গুণ আছে 5 এর স্কয়ার, এর মান সরাসরি 1 আর 1 2, 25 গুণে 50, 50 হয়ে যাবে। কেন? কিচ্ছু না, শুধু কনসেপ্টের জানলে উত্তর হয়ে যাবে। দেখো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় না, যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয়, ধরো 99 পাওয়ার শূন্য, তার মানে সেই গোটা জিনিসটার মান হলো কত? 1। তাহলে দেখো 3 এর পাওয়ার শূন্য আছে, তাহলে এর মান 1। 2 এর পাওয়ার শূন্য আছে, তার মানে এর পাওয়ার 1। আর এখানে 5 এর স্কয়ার মানে কত? 5 5 25, তাহলে 1 আর 1 2 গুণ 25 কত হচ্ছে? 25 গুণে 50। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 50। সি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 6 6 বলেছে যে তোমার 8x টু দি পাওয়ার x 5 হলে সমান সমান কত? এর মান বের করতে হবে, আর কিছু না। 8x থেকে x 5, এখান থেকে যদি আমার একটা x বাদ যায় তাহলে নিচে থাকবে হলো x 4, তাহলে 8/x4। এটাকে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এমনও হয় 8x - 4, যদি কোনো কিছু থাকে নিচে না, পাওয়ার যদি সেটা উপরে চলে যায় তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে উপরে চলে যায়। এই কনসেপ্টটা ভালো করে জেনে রাখো যে ধরো এখানে আছে 8 ভাগ 10 এর পাওয়ার 9, ঠিক আছে? 8 ভাগ 10 এর পাওয়ার 9 এরকম। তাহলে এইটাকে এইভাবে লেখাটা প্রবলেমের। তাহলে একে যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে? 8 গুণ 10, এই 10টা উপরে নিয়ে আসলাম, 8 এর সাথে গুণ করে দিলাম 10 করে, কিন্তু ওই পাওয়ারটা দেখো প্লাস ছিল, এখানে উপরে এসে -9 হয়ে যাবে। 8 × 10 টু দি পাওয়ার -9। সেম কনসেপ্ট এখানে দেখো, x টার নিচে এখানে ভাগ আকারে ছিল, মানে x 8 এর সাথে x ভাগ আকারে, তার উপরে আবার পাওয়ার আছে। তাহলে একে যদি আমি এর সাথে গুণ আকারে লিখতে যাই তাহলে যে পাওয়ারটা ছিল না, পাওয়ারটা মাইনাস হয়ে চলে আসবে। ধরো এখানে যদি তুমি এখন চাও যে 8 এর পাওয়ার x কিছু নেই, 8 এর পাওয়ার x আছে, মানে 8 এর ভাগ x আছে, তার মানে এর কোনো কিছু নেই মানে তার মাথায় 1 থাকে। আমরা তো জানি যে কোনো সংখ্যার মাথায় ধরো পাওয়ার 1 আছে, কোনো কিছু নেই তার মানে পাওয়ার 1 আছে, আর x এর পাওয়ার 1 মানেও যা x ও তাই। ওকে, তাহলে তখন আমরা এই ফর্মে লিখবো কি করে? গুণ আকারে। তাহলে 8 গুণ x টু দি পাওয়ার -1, তখন কিন্তু -1 লিখতে হবে, কেন? কিন্তু -1 হয়েছে না, মাইনাস হয়েছে, তাই এইভাবে লেখা যায়, মানে এইভাবে এনে লিখতে পারো তুমি। তো সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমাদের এই যে এটা 8x টু দি পাওয়ার -4 হয়ে যাবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। সরল রেখার উপরে কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটি খণ্ড সমদ্বিকরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়। এটা কনসেপ্টের কোশ্চেন। ধরো একটি সরলরেখা আছে, সরলরেখার উপরে কোনো বিন্দুতে লম্ব আঁকলাম। এই একটা বিন্দু আছে, এখানে লম্ব আঁকলাম। লম্ব আঁকলে এই একটা কোণ 90 ডিগ্রি আর এই একটা কোণ 90 ডিগ্রি। এবার উৎপন্ন সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান, এই যে এই কোণটার মাঝখান দিয়ে কাটলাম আর এই কোণটার মাঝখান দিয়ে কাটলাম, তাহলে কত হবে? দেখো এটা সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট, ক্লাস 8-এ উঠে তোমরা পাবে। 8-এ উঠে জ্যামিতিতে পাবে যে কোনো কোণের যদি দুটো কোণ আমরা করি, দুটো কোণের মধ্যবর্তী কোণকে যদি আমরা ভাগ করি, মানে মধ্যবর্তী কোণকে কেটে নেই, তাহলে দুটো কোণের মধ্যবর্তী কোণ ওইটা মিলে হয় 90 ডিগ্রি। তো এখানে দেখো, এখানে পুরোটা বুঝিয়ে দিচ্ছি কি করে হচ্ছে 90 ডিগ্রি। এই অংশটাকে বাদ দাও, এটুকু কত? ধরো আমি এটা আমি আটকে দিলাম, এটুকু কত? 90 ডিগ্রি। বলেছে এই পার্টের সমদ্বিখণ্ডক মানে 45। এই সমদ্বিখণ্ডক মানে দুই ভাগে ভাগ করলে এই দুটো পার্ট হয়ে গেল না, এই একটা পার্ট এই একটা পার্ট, তাহলে এই পার্টটা 90 এর অর্ধেক কত? 90 এর অর্ধেক 45, তাই না? এইটা 45, এইটা 45। ওকে, সেম ভাবে এবার এই দিক থেকে দেখো, এই পার্টটাকে বাদ দিলাম, এটা ভাগ করলাম, এই পার্টটা তো 90 ডিগ্রি, এর যদি অর্ধেক করি তাহলে এটা কত হবে? এইটাও 45 হবে, এটাও 45 হবে, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো, এটুকু ক্লিয়ার মানে তোমার অঙ্ক বুঝে গেছে তুমি পুরোটা। এবার দেখো বলেছে তাহলে এই যে দুটো নতুন কোণ উৎপন্ন হলো না, এই দুটো কোণ মিলে কত হবে?
এইখান থেকে এইটুকু 45, এখান থেকে এইটুকু 45, 45 45 কত হলো? 45 45 90। তাহলে কি বোঝা গেল যে আমি যদি কোনো কোণের মধ্যবর্তী কোণ বা সমদ্বিখণ্ডক নেই এবং দুপাশে দুটো কোণের সমদ্বিখণ্ডক নেই, সেই দুটোকে যদি যোগ করি যা হবে সেটা 90 ডিগ্রি সমান হবে। তাহলে দেখো এটা 45, এইটুকু এটা 45 হলে এইটুকু 45, আর এটা 45 এবং এইটাও 45, তাহলে এই 45 আর এই 45 মিলে কত হলো? আমার 90 ডিগ্রি হলো। ওকে, তাহলে বোঝা গেল এখানে যে কত বি নাম্বার অপশনে যাবে রাইট অ্যান্সার 90 ডিগ্রি। ওকে, এবার 8 নাম্বার 5 6 7 8 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? আরে এই প্রশ্ন কতবার দেবে আর? সমকোণী মানে 90 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে হলো 45 45 করে হবে, 45:45 2:1:1। দেখো 45 দিয়ে কাটছি, 45 থেকে 45 45 থেকে 45 45 থেকে 90, তাহলে কত হলো? 2:1:1 হলো। এর সাথে সাথে একের সবগুলো শেষ হলো। চলো দুইয়ের গুলো করে দিচ্ছি এবার। দুইয়ের এক এমন করে তো আগের স্কুলেও ছিল। 50 50 মানে 5050 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তোমরা যারা আমার আগের স্কুলের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই আগে থেকে জানো, আর যারা নতুন দেখছো তার জন্য আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। তবে হ্যাঁ, এত খাটছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, চলো দেখো এ বলেছে যে 50 50, এই যে 5050 এই সংখ্যাটা কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ যোগ করলে, মানে এর সাথে কোন ক্ষুদ্রতম সব থেকে ছোট কোন সংখ্যা, কোন পূর্ণ সংখ্যা মানে কোন সংখ্যা আমি যদি অ্যাড করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা বলছো তো। বর্গ সংখ্যা মানে হলো যেই সংখ্যা, এমন একটা সংখ্যা যেটাকে ওই সেম সংখ্যা দিয়ে গুণ করে পাবো। যেমন ধরো 4 এর সাথে 4 গুণ করলে কত পাবো? 16। তাহলে এই যে 4 এর সাথে 4 গুণ করলাম, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা একটা বর্গ সংখ্যা। যেমন ধরো 5 এর সাথে 5 গুণ করলাম 25, ঠিক আছে? এরকম 6 এর সাথে 6, এগুলো সব বর্গ সংখ্যা। এটা কিন্তু বর্গ সংখ্যা নয়। তাহলে বলেছে এটা এমন একটা সংখ্যা এর সাথে কত যোগ করলে আমি বর্গ সংখ্যা পাবো। তাহলে আমি একে ভাগ প্রক্রিয়ায় করে দেখবো। ভাগ প্রক্রিয়া করে দেখলে ভাগ প্রক্রিয়াকে বর্গ করে দেবো। ভাগ প্রক্রিয়ায় বর্গ করার নিয়ম হলো এই ডান দিক থেকে জোড়া বাঁচতে হয়, এই এক জোড়া আর এই এক জোড়া। ওকে, তাহলে দেখো এই জোড়া আছে আর এই জোড়া হলো রেখে দেবো হাতে। এই জোড়ার মধ্যে দেখবো বর্গ সংখ্যা কে আছে। তাহলে 50 এর ভিতরে বর্গ সংখ্যা কি আছে? 7 7 7টা 49, তাহলে কত হলো? 1। 7 এর ডবল কত? 14। আর এখানে বাকি আছে কত? পরের জোড়ায় জোড়ায় নামবে এখানে 150, কিন্তু এখানে যদি এখানে যা বসাবো তাই দিয়ে গুণ করবো। এখানে 1 বসালাম, তাহলে 1 বসালে 1 দিয়ে গুণ করলে হবে 141। এখানে যেহেতু আমার সংখ্যাটা আছে 150 না, 2 বসালে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমাকে একটা নিতে হবে। তাহলে 1 হলো। যা যা আছে এই যে সংখ্যাটা দিয়ে বসালাম এখানে, সেটা এখানে বসে যাবে। ভাগ মানে অবশিষ্ট যা আছে সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? মেন সংখ্যা হলো 71। 71-এর থেকে এই সংখ্যাটা, এই 71-এর এক্সাক্ট পরে, মানে এই 71-এর বর্গ থেকে এখানে তোমার 9 আর হলো 71-এর বর্গ সংখ্যার থেকে 9 এখানে বেশি আছে। তো আমাকে বেশি চাই না, আমাকে বলেছে মানে এই কত বেশি আছে সেটা চাই না, আমাকে বলেছে এই সংখ্যাটা এর সাথে কি যোগ করলে পরবর্তী মানে এর পরের বর্গ সংখ্যাটাকে পাবো। কিন্তু 71 করলে আগের বর্গ সংখ্যা পাচ্ছি, মানে এর থেকে ছোট হয়ে যাবে, এই 9 কম হবে, কিন্তু আমার লাগবে পরের বর্গ সংখ্যা, তাই না? তাহলে 71-এর পরে কত? 72। অর্থাৎ 72-এর বর্গ হলো 72 গুণ 72। 72-এর বর্গ হলো 72 গুণ 72, অর্থাৎ কত? 2 দিয়ে গুণে 4, 7 গুণে 14, 7 গুণে 14, 14 14 28 নামে 8, আর 7 7 49, 50 51, 5184। এই সংখ্যাটা হলে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, কিন্তু আমার এখানে আছে 50 50। তাই বলেছে এখানে এর সাথে কত যোগ করলে 5184 হবে। তাহলে এর সাথে কত যোগ করলে 5184 হতো? 50 50 4 5 8 134। তাহলে লিখবো যে অতএব 50 5050 এর সাথে 134 যোগ করলে এটি একটি কি হবে? পূর্ণ বর্গ সংখ্যা হবে। ওকে, মুছে দিলাম। তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 4টি ছাতা ও 2টি চেয়ারের একত্রে দাম কত? 3টি ছাতা
তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। হয় তিনটি ছাতা আর না হলে একটি চেয়ার, এই দুটোর দামই 600 টাকা। তুমি যদি তিনটে চেয়ার নাও, তিনটে ছাতা নাও, তাহলে তোমাকে 600 টাকা পে করতে হবে। আর যদি একটা চেয়ার নাও তাহলেও তোমাকে 600 টাকায় পে করতে হবে। ঠিক আছে, তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? একদম সোজা অঙ্ক। দুটি ছাতা ও দুটি ছাতা আমার লাগবে, সরি, চারটে ছাতা ও দুটি চেয়ারের দাম কত? ঠিক আছে, এখানে দেখো তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। ক্লিয়ার? একটা চেয়ারের দাম তোমার 600 টাকা, তাহলে দুটি চেয়ারের দাম কত হবে? দুটি চেয়ারের দাম হবে, একটার দাম যদি 600 টাকা হয়, দুটো চেয়ারের দাম হবে, দুটো চেয়ারের দাম 600 ইন্টু 2, 1200 টাকা। আর বলেছে তিনটি ছাতা, যদি ধরো তিনটি ছাতার দাম 600 টাকা হয়, তিনটি ছাতা, একটা ছাতার দাম কত? তাহলে 200 করে 3 × 6, 200। তাহলে লিখবো একটি ছাতার দাম, তিনটি ছাতার দাম 600 টাকা হলে একটি ছাতার দাম কত? একটি ছাতার দাম 600 ভাগ 3 = 200 টাকা। কিন্তু আমার কটা লাগবে? চারটি ছাতা। অতএব চারটে ছাতার দাম, একটার দাম 200 হলে চারটের দাম কত? 200 × 4 = 800 টাকা। তাহলে মোট চারটে ছাতা দুটি চেয়ারের দাম কত? চারটে ছাতার দাম হলো 800 টাকা, আর দুটো চেয়ারের দাম হলো 1200 টাকা। 8 12 মানে 800 আর 1200 হলো 2000 টাকা। তাহলে লিখবো চারটে ছাতা ও দুটি চেয়ারের দাম 800 যোগ 1200 সমান হলো 2000 টাকা। ওকে, বোঝা গেল? পুরোটা বুঝতে পারলে টুকে নাও, এবার মুছে দিলাম। দুইয়ের 2 এবার 3, দুইয়ের 3টা দেখো। দুইয়ের 3-এ বলেছে যে 25 জন কৃষকের 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? জন দিন বের করতে বলেছে, তাই না? কত বিঘা জমি চাষ করবে। ওকে, জন আর হলো দিন আর হলো বিঘা বা জমির চাষের পরিমাণ, জমির পরিমাণ কি? জমির পরিমাণ। ওকে, তাহলে জন হলো কত? 25 জন 12 দিন, আর জমি কত? 15 বিঘা। ওকে, এবার হলো 30 জন কৃষক। 30 জন কৃষক 16 দিন কত বিঘা জমি চাষ করবে? এবার দেখো, জন 25 জনে 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 25 জনে একদিনে কত করবে? 25 জনে যদি 12 দিনে 15 বিঘা করে, তাহলে একদিনে নিশ্চয়ই কম করবে, তাহলে 15 ভাগ 12 বিঘা জমি চাষ করে। এবার দেখো, একজনে এবার 12 মানে একদিনে আরো কম করবে, তাহলে একজনে একদিনে করবে আরো কম, তার মানে এটা ভাগ হয়ে যাবে, এই 25 জনেরটাও ভাগ হয়ে যাবে। ওকে, এইটার বদলে আমি লিখতে পারি কি? 15 ভাগ 12 ভাগ 25, তাহলে এর সাথে আবার গুণ সম্পর্ক, তাহলে হলো 25 এটা। এবার হলো 30 জনে কত দিনে? 16 দিনে। 16 দিনে মানে 16 দিনের বদলে একদিনে করবে কতটুকু? 30 জনে যদি আসে তোমার একদিনে করবে 30 জনে এবার 30 জনে একদিনে করে, একদিনে 30 জনে, এবার ধরো এটা একজনে একদিনে করে এত, এবার যদি 30 জন আসে, 30 জনে কি হবে? গুণ হবে। 30 জনের মধ্যে এবার ভাগ হয়ে গেল, তাহলে 30 জন আরো এক্সট্রা আসলো, 30 গুণ হয়ে গেল এর সাথে। ঠিক আছে, এবার এই 30 জনেই 12 জনের বদলে একজনের বদলে এবার 16 জনে, এইবার 30 জনের 16 দিনে কাজটা করবে, তাহলে 16 দিনে নিশ্চয়ই আরো অনেক বেশি কাজ করতে পারবে, তাহলে 16 দিনে বেশি করতে পারবে না, 16 দিয়ে গুণ হলো। এই দাগটাকে তুমি বাড়িয়ে দাও, তাহলে সুবিধা হবে। এটা কাটো, 5 5 25, 5 6 30, 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 2 দিয়ে কাটো, 8 বার,
আর 5 দিয়ে কাটো, 3 5 15, আর উপরে থাকলো কত, উপরে থাকলো 3 আর 8, 3 × 8, 3 8 24 বিঘা, 24 বিঘা, 24 বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে হলো তোমার 30 জনে যদি চাষ করে 16 দিনে, তাহলে 30 জনে 16 দিনে 24 বিঘা জমি চাষ করতে পারবে। বোঝা গেল? পরেরটা দেখো, টুকে নাও। এবার হলো তোমার 5এরটা, 2 এর 5 বলেছে 9000 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যেন বি পায় এর দ্বিগুণ এবং সি পায় এবি মোট টাকার অর্ধেক। কে কত টাকা পেল? তাহলে মনে করি অনুপাতটা ধরে নিতে হবে, 3 জনের টাকার পাওয়ার অনুপাত, 3 জনের টাকার অনুপাত। এ পায় 1 টাকা, বি পায় এর দ্বিগুণ, বি পায় এর দ্বিগুণ, তাহলে বি পায় কত? এ যদি 1 টাকা পায়, বি পায় 2 টাকা, আর সি পায় কত? যে বলেছে এ আর বি এর মোট টাকার অর্ধেক, এ বি কত পেয়েছে? মোট টাকা কত? 2 + 1 তার অর্ধেক সমান সমান 3 এর 2 টাকা পায়। তাহলে এদের অনুপাত কত? 3 জনের টাকার অনুপাত। এবার লিখতে হবে, এখানে এটা আগে লিখেছি, তো এবার লিখবো 3 জনের টাকার অনুপাত 1:2:3/2 হলো এটুকু। এবার এদের লসাগু করো 1, তাহলে 2 1 1, এদের লসাগু 2, ঠিক আছে? 1 1 বসিয়ে দাও, মানে কিছু নেই, মানে 1 আছে। এবার এর নিচে 2 আছে, মানে এর লসাগু হলো 2, গুণ করো। কত? 1 এর সাথে কত গুণ করলে 2 হবে? 2 গুণ করলে সেই 2টা আবার এর সাথে গুণ হবে, 2 1 কে 2। সেম ভাবে এটার সাথে 2 গুণ হবে, 2টা অপরের সাথে 2 এর সাথে গুণ হবে 4, আর এর সাথে কত গুণ করলে 2 হবে? 1 গুণ করলে সেই 1টা আবার 3 এর সাথে গুণ হবে 3। তাহলে এইটা হলো আনুপাতিক সংখ্যা, বা এইটাই হলো মেন অনুপাত। এই অনুপাতে ভাগ হবে। এবার কি বলেছে? কে কত টাকা পেয়েছে, কে কত টাকা পায়। আচ্ছা, তাহলে প্রত্যেক জনের বের করতে হবে। তাহলে লিখবো, এটা মুছে দিলাম হবে, হ্যাঁ এটা মুছে দিলাম, এটা তো বুঝতেই পেরেছো। এখান থেকে লিখবো যে আনুপাতিক সংখ্যার যোগফল কত? 4 আর 3 7 8 9 9। এর মধ্যে এ পায় কত? 9 এর মধ্যে 2, তাহলে 2 পায় 9, আমাদের মোট টাকা কত? 9000 টাকা। 9000 টাকা কত পাবে? 10 100 মানে 1000 × 2 2000 টাকা। এটা আমরা মুছে দিলাম। বি পায়, এর মধ্যে বি পায় কত? 4, 9 এর মধ্যে 4 পায়, 9000 এ কত পাবে? সেম ভাবে 1000 সমান সমান 4000। ওকে, এবার এর মধ্যে সি পায় কত? সি পায়, দেখো 9 পাচ্ছে 3, তাহলে 9000 এ কত পাবে? কাটলে 1000 সমান সমান 3 3000, 3 × 1000 মানে 3000 টাকা। তাহলে সি কত পেল? 3000 টাকা। তাহলে এ পেল 2000, বি পেল 4000, সি পেল 3000। বোঝা গেল? মুছে দিলাম। দুটি বাড়ির দামের অনুপাত 4:3, দুটি বাড়ির দামের অনুপাত 4:3, এবং দ্বিতীয় বাড়ির দাম, দুটি বাড়ির দামের অনুপাত দিয়েছে 4:3, আর দ্বিতীয় বাড়ির দাম দিয়েছে 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম এত টাকা বেশি হয়, তবে তাদের দামের অনুপাত কত? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে আমাদের দ্বিতীয় বাড়ির দাম বলেছে, অতএব এখানে এটা হলো প্রথম আনুপাতিক সংখ্যা, এটা দ্বিতীয় আনুপাতিক সংখ্যা। তাহলে দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম সমান সমান 4,20,000, 1 2 3 এত টাকা। অতএব আনুপাতিক সংখ্যা দেখো, এইটা প্রথম সংখ্যার আনুপাতিক ভাগার, এটা দ্বিতীয় সংখ্যার আনুপাতিক ভাগার। এই তাহলে দ্বিতীয় বাড়ি 3 এর সমান সমান নিতে, তাহলে 3 এর কত গুণ? আনুপাতিক সংখ্যা 3 এর কত গুণ? এইটাকে দিয়ে ভাগ করলে বের হবে 42, মানে 4,20,000 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 1 3, আর হলো 3 4 12, 0 0 0 0,
14,000 গুণ, তাহলে 3-এর 14,000 এত হাজার গুণ, তাহলে আনুপাতিক সংখ্যা 3-এর এত গুণ, এটা এত গুণ। এবার বলেছে তাহলে প্রথম বাড়ির দাম কত? যদি দ্বিতীয় বাড়ির দাম 3-এর 14,000 হয়, তাহলে প্রথম বাড়ির দাম কত? প্রথম বাড়ির দাম তাহলে 4-এর 14,000। এটা আনুপাতিক সংখ্যা, দেখো 3 3:4 এ আছে, 3-এর যদি 14,000 হয় তাহলে 4-এরও তো 14,000 হবে না, তাহলে 4 গুণ 14,000, 4 4 16 9 6, 4 1 4 আর 1 5, 56, 1টা 2টো 3টে 4টে, এত টাকা। তাহলে প্রথম বাড়ির দাম এত টাকা, দ্বিতীয় বাড়ির দাম হলো এই এত টাকা, 5,60,000, আর এটা হলো 4,20,000। ওকে, এবার কি বলেছে শর্ত অনুযায়ী প্রথম বাড়ির দাম যদি এত টাকা বেশি হতো, আরো 70,000 টাকা বেশি হতো, তাহলে প্রথম বাড়ির দাম আরো 70,000 এত টাকা বেশি হলে 5 6 1 2 3 4, আর 70,000 1 2 3 4, 1 2 3 4 7, যোগ করো 0 0 0 0, 6 6 12 আর 1 13 9 3, 5 আর 1 6, সে 6,30,000 টাকা হতো। তাহলে এদের এবার অনুপাত কত, দামের অনুপাত কত? তাহলে প্রথম বাড়ির দাম যদি 70,000 বেশি হতো তাহলে দাম কত হতো? এত। তাহলে দুটি দামের অনুপাত, প্রথমটার দাম এত হচ্ছে এবার 6,30,000, আর সেকেন্ডের দাম তো ফিক্সড, ওটা কোনো চেঞ্জ হচ্ছে না, সেকেন্ডের দাম অতই রয়েছে 4,20,000। 1 2 3 4, 4টে 0 4টে 0 আউট, 6 আর 3 9, 4 আর 2 6, তার মানে এটা হলো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে হলো 4 3 দিয়ে কাটবো, 3 1 3, আর হলো 3 4 12, 3 14, আর 2 1 21, আবার 7 দিয়ে যায়, 7 দিয়ে গুণে 14, 3 7 21, তাহলে হবে 3:2 অনুপাত। তাহলে কি লিখবো, যে প্রথম বাড়ির আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত হবে 3:2। কখন হবে? যদি এই প্রথম বাড়ির দামের সাথে যদি আমি আমার 70,000 টাকা অ্যাড করে দিই, তাহলে আমার দাম হয়ে যাবে 3:2 অনুপাতে। ওকে, মুছে দিলাম। এর সাথে সাথে 2 এর গুলো শেষ হলো, এবার 3 এর গুলো করবো। 3 এর গুলো দেখো, সূচকের অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক। 2 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার 9, তাকে ভাগ করতে হবে 3 এর পাওয়ার 6 ইন্টু 6 এর পাওয়ার 3 দিয়ে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখান থেকে আমি 6টা কেটে দিলাম, তাহলে 3টে 6, 3টে 6টা 3, আর 9টা 3-এর থেকে 6টা 3 কেটে দিলে উপরে থাকবে 6টা 3টে 3। ঠিক আছে, 3টে 3 মানে 3 এর পাওয়ার 3, আর উপরে থাকছে কত? 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 3, আর নিচে থাকছে শুধু 6 এর পাওয়ার 3। 6 এর পাওয়ার 3 কে আমি লিখতে পারি যে 2 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার 3, 3 গুণে 6 আর তাদের পাওয়ার 3। ওকে, আগের দিনও দেখিয়েছি ভাঙতে কি করে হয়। যাদের অসুবিধা হচ্ছে তারা প্লিজ গিয়ে আগের ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু এখানে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, এবার দেখো 3 3 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, কিছু থাকছে মানে 1 থাকছে। এই গোটা অঙ্কের উত্তর হলো 1, মান নির্ণয়। পরটা দেখো, সূচকে অথবা দিয়ে আছে, অথবা 5-এর স্কয়ার 25-এর স্কয়ার, আর হলো 5-এর পাওয়ার 10। ঠিক আছে, তাহলে নিচে 5 দেওয়া আছে, এখানে 25 দেওয়া আছে, তাহলে 25কে আমি 5-এর ফরমেশনে ভেঙে নেব। 5-এর ফরমেশনে যদি ভাঙি, তাহলে এখানে দেখো 25কে আমি লিখতে পারি 5-এর স্কয়ার তার স্কয়ার, আবার 25কে লিখতে পারি 5-এর স্কয়ার তার স্কয়ার, আর 5-এর পাওয়ার 10। তাহলে 5 5 2 গুণে 4 গুণ, দুটো কি 25-এর স্কয়ার ছিল? হ্যাঁ, ও সরি, এটা 5 ছিল, 25-এর পাওয়ার এখানে 5 ছিল, এখানে 5 আছে, এখনই ভুল হয়ে যেত। 5 2 গুণে 4, আর এখানে 5 5 গুণে 10, এখানে আছে 5-এর পাওয়ার 10। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে 5-এর পাওয়ার 10, 5-এর পাওয়ার 10 কেটে গেল, থেকে গেল 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4 মানে কিন্তু কত? 25 25 625। ঠিক আছে, 625 কি করব? 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, 125 ইন্টু 5 625, বা তোমরা এইভাবে গুণ করতে পারো 5 5 25, 5 5 25, 25 25 625। 25-এর পাওয়ার তো তোমরা সবাই জানো যে 625 হবে। ঠিক আছে, তো 25-এর পাওয়ার হলো 625। বোঝা গেল? তো মুছে দিলাম এটা।
এটা বুঝতে পারলে যে এখানে বিটা ছিল নিচে সবার সাথে যেহেতু ভাগ করতে বলেছে তাই সবার নিচে বি হয়ে যাবে। এটা যেহেতু একটা গোটাটা একটা সংখ্যা যাদেরকে দিয়ে এটা ভাগ করতে হচ্ছিল, তাই বি অবশিষ্ট থেকে গেল, তাই নিচে বি লাভ হয়ে গেল। আচ্ছা, এই সাথে সাথে আমি ভিডিওটাকে আজকে শেষ করছি। তোমরা নিশ্চয়ই সবগুলোকে অঙ্ক বুঝতে পেরেছো। আর বাকি যদি ওই জ্যামিতিগুলো আছে, জ্যামিতিগুলো তোমরা সবাই নিজে করবে বাড়িতে। আর তারপর যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, কমেন্টস করলে আমি পরের অঙ্কগুলো করে দেবো, বা জ্যামিতিগুলোকে একটা ভিডিওতে করে দেবো। কমেন্টস না করলে আমি করে দেবো না। আর অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অঙ্ক 6 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 8 ভাগ হলো 3 এর পাওয়ার 12 গুণ a টু দি পাওয়ার 3 তার স্কয়ার ইনটু a স্কয়ার বাই a7 এত সমান সমান কত বলেছে। এ 0 হবে না বলেছে, 0 হলে তো পুরোটা 0 হয়ে যেত না। এ যদি 0 হতো তাহলে সবকিছু 0 হয়ে যেত। তো তার জন্য বলেছে 0 হবে না, একে এই ধরে করো। ওকে, আগে এই দিকটাই করে নিই। 3 এর পাওয়ার 8, 3 এর পাওয়ার 12 থেকে যদি 8টা, এই 3 এর পাওয়ার 12 থেকে যদি 3 এর পাওয়ার 8টা কেটে নিই তাহলে কটা থাকছে? 3 এর পাওয়ার 4 থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার 6 কে আমি সেম ভাবে ভাঙতে পারি। 3 এর পাওয়ার 4 ইনটু 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, এটা কাটলে 3 এর পাওয়ার 4 চলে গেল। এইবার এই পাশে দেখো এখানে 2 এর পাওয়ার 4 রয়ে গেছে শুধু। ঠিক আছে, এবার এর পাওয়ার 3 গুণে 6 গুণ এর পাওয়ার 2 এর 7টা। ঠিক আছে, তাহলে এখানে হলো সমান সমান 2 টু দি পাওয়ার 4 ইনটু এখানে এ 6টা কেটে নিলাম, একটা এ থাকলো, এখানে একটা কেটে নিলাম, একটা এ থাকলো। স্কয়ার আছে তো পরেরটা, হ্যাঁ স্কয়ার আছে। তাহলে আমার শুধুমাত্র এখানে একটা এ রয়েছে। 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 2 গুণে 4, 4 গুণে 8, 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে 16। 2 এর পাওয়ার 4 মানে 16 গুণ এ সমান সমান 16 এ। ওকে, ক্লিয়ার? চলো মুছে দিলাম। যোগফল করতে বলেছে, আর কিছু না, যোগ করতে বলেছে। 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7 প্লাস 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস 6 প্লাস 8a স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9। তাহলে এখানে এ জাতীয় সংখ্যা মানে এস, প্রথমে যেটা আছে দেখো a স্কয়ার b, এই জাতীয় সংখ্যাগুলোকে বাছো। এই একটা আছে, এই একটা আছে, আর হলো এই একটা আছে। এগুলোকে পরপর লেখো। 2a স্কয়ার b সাজিয়ে লিখছি আর কি, 3a স্কয়ার b প্লাস 8a স্কয়ার b হলো। এবার এই যে এইটা, এই জাতীয় সংখ্যাকে লেখো 5b স্কয়ার a, b স্কয়ার a। এবার এটা প্লাস আছে 5b স্কয়ার a মাইনাস 2b স্কয়ার a, আর হলো মাইনাস b স্কয়ার a। বাকি রয়েছে কি? শুধুমাত্র সংখ্যা। সংখ্যাগুলোকে এখানে যোগ করে একবারে লিখে দাও। ঠিক আছে, সবগুলোর লাস্টে যোগই আছে মানে আগে আগে, তো অসুবিধা নেই। যোগ করে 7 আর হলো 6 13, 13 আর 9 হবে যোগ যোগ তো সবগুলো যোগই আছে। সাত আর 7 আর 6 13, 13 আর 9 হলো 13 আর 9 হবে 22। এখানে 22 করে দাও। এখানে সবগুলো যোগ আছে, 8 9 10 আর 3 13, 13 a স্কয়ার b। এখানে এবার এইগুলো হয়ে গেল। এবার b থেকে ধরো 5 এর থেকে দুটো বাদ দিলে 5 এর থেকে 5 প্লাস 5b স্কয়ার এর থেকে এই 5 এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 3b স্কয়ার। এখানে চিহ্ন কে বড় আছে? এই বড়টা চিহ্ন হয়, তাহলে প্লাস বড় আছে তাই বড়টা চিহ্ন, মাইনাস b স্কয়ার এর প্লাস 22। এবার আরেকটা জিনিস রয়ে গেছে, এটা 13 স্কয়ার b প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে তিনটে থেকে একটা বাদ গেলে থাকে দুটো, 2 আর 2b স্কয়ার। এখানে চিহ্ন বড়টা বড়কে এখানে 3b, তার জন্য প্লাসটা দিয়ে রেখেছি, প্লাস 22। ঠিক আছে, এই হলো যোগ। এবার বলছে এতকে এত দিয়ে ভাগ করো। ওকে, চলো এটা করে দিচ্ছি। এটা বুঝতে পারলে মুছে দিলাম। এখানে একটা দিয়েছে দেখো 4 নাম্বারটা, 3 এর 4 নাম্বার। এতকে এত দিয়ে ভাগ করো,
মাইনাস 81 এ স্কয়ার a5 b স্কয়ার প্লাস 63 a4 b4 মাইনাস 45 a স্কয়ার b কিউব। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? মাইনাস 9 a স্কয়ার b কিউব। এটাকে ভাগ করো মাইনাস 9 a স্কয়ার b কিউব। এটাকে ভাগ করো মাইনাস 9 a স্কয়ার b কিউব। 9 নং 81 9 9। এবার এখান থেকে বাদ যাবে, 5টার থেকে 2টো বাদ গেলে 3টে থাকবে। এখানে একটা b এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে bটা ওইটা মাইনাস হয়ে উপরে চলে আসবে। হ্যাঁ, এটা 3টে আছে তো, 3টে, তাহলে এখানে 2টো আছে, 2টো থাকলে এখানে একটা b নিচে থেকে যাচ্ছে, তাহলে এই মাইনাস কেটে গেল, থাকলো কত? 9a কিউব বাই b। এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে। 7 নং 63 7। এখানে 4টের থেকে 2টো বাদ গেলে 2টো থাকবে, এখানে 4টের থেকে 3টে বাদ গেলে একটা থাকবে, তাহলে 7 a স্কয়ার b। এই মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে তাহলে এখানে দেখো 5 নং 45 5, এখানে a আউট b আউট, তাহলে শুধু 5 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা b থেকে গেল, বিটাকে আমরা মাইনাস করে আনতেও পারি, আবার এইভাবেও রেখে দিতে পারি। যেহেতু সবার নিচে আছে, তাহলে এটাকে একটা গতি করেই দিই। 7 a স্কয়ার b মাইনাস 5, টোটালটা নিচে b করে দিলাম। ঠিক আছে।